আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে পাসপোর্টের আবেদনের পাশাপাশি পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আপনি বায়োমেট্রিক দিবেন, কিভাবে পুলিশ ভেরিফিকেশন হবে এবং কিভাবে পাসপোর্টের আবেদন করার জন্য অনলাইনে পেমেন্ট করবেন, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পাসপোর্টের জন্য আবেদনটা করবেন। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আপনাদের মাঝে বিস্তারিত আমি আলোচনা করব, যাতে কোনো ভুল না করেন আপনি আপনার পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে। তো অনেকেরই মনে প্রশ্ন যে ভাইয়া, আমি পাসপোর্টের আবেদন আমার মোবাইল দিয়ে করতে পারবো কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি মোবাইল দিয়ে পাসপোর্টের আবেদন করতে পারবেন, বাট মোবাইলের ইন্টারফেসটি অনেক ছোট। তো আপনি যদি পাসপোর্টের মতো একটা সেন্সিটিভ জিনিস আপনি মোবাইল দিয়ে করেন, তাহলে এক্ষেত্রে অনেক ভুল হয়ে যেতে পারে। সো পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিখুঁতভাবে সবগুলো ইনফরমেশন আপনাকে দিতে হবে। তাই আমি রেকমেন্ড করব যে আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করুন। স্ক্রিনটা অনেক বড় রয়েছে এবং আপনার পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে কোনো ভুল হবে না। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেইখানে গিয়ে আমরা দেখব কিভাবে পাসপোর্টের আবেদন করতে হয়। আচ্ছা, তো বন্ধুরা, পাসপোর্টের আবেদন করার জন্য প্রথমে আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ব্রাউজার ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনি ব্রাউজারের সার্চ বারে এসে লিখবেন passport.gov.bd। এই যে দেখতে পাচ্ছেন passport.gov.bd লিখে আপনি এন্টার করবেন, অর্থাৎ সার্চ করবেন। সার্চ করার পর সাথে সাথে দেখতে পাবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট, পাসপোর্টের একটি ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা পাসপোর্টের আবেদন করব অনলাইনে। এখন আমরা কি করব, এখানে একটু স্ক্রল করে নিচে আসলে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ফর পাসপোর্ট অর রিইস্যু। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর পাসপোর্ট অর রিইস্যু। নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, তো ক্লিক করার পর দেখুন এখানে নতুন একটি অপশন চলে এসেছে। এখানে আপনাকে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আপনাদেরকে দিতে হবে। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন? অর্থাৎ আপনি যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি কি বাংলাদেশ থেকে করছেন নাকি অন্য কোনো কান্ট্রি থেকে করছেন? যদি বাংলাদেশ হয় ইয়েস দিবেন, আর না হলে নো দিয়ে কোন কান্ট্রি থেকে করছেন সেই কান্ট্রিটা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি সেহেতু আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানার ডিস্ট্রিক্টটা দিতে হবে। কেন দিবেন ভাইয়া? আপনি যে ঠিকানা আছেন সেটা কেন দিবেন? কারণ আপনি সেই ঠিকানার যে পাসপোর্ট অফিস রয়েছে সেইখানে আপনাকে পরবর্তীতে বায়োমেট্রিক দিতে হবে। সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। তো আমি ডিস্ট্রিক্টটা দিয়ে দিয়েছি, আমার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী যে ডিস্ট্রিক্টে আমি রয়েছি সেটা দিয়েছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে পুলিশ স্টেশন রয়েছে আপনার নিকটবর্তী সেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী সেটা দিয়ে দিবেন। আচ্ছা, তো আমি আমারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতে পারেন অটোমেটিকলি এইখানে দেখতে পাচ্ছেন, এনরোল ফর ইউর নিউ পাসপোর্ট ইন দ্য ফলোইং রিজিওনাল পাসপোর্ট অফিস। হ্যাঁ, যে আঞ্চলিক যে পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিস কোনটা সেটা কিন্তু নামটা এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই ঠিকানা অনুযায়ী কোন পাসপোর্ট অফিস রয়েছে সেটা কিন্তু এখানে আপনাকে শো করবে। এটা অটোমেটিকলি চলে আসবে। আপনি যখন আপনার অ্যাড্রেসটা সিলেক্ট করবেন অটোমেটিকলি কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, দেখুন এখানে ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আপনার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে দিয়ে দিয়েছি। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর এখানে কি করতে হবে বলেন তো ভাইয়া? এই যে এখানে আই এম হিউম্যান, এখানে একটা বক্সের মধ্যে একটা ক্লিক দিয়ে অর্থাৎ চেকমার্ক দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে আবার কন্টিনিউতে একটা ক্লিক করে দিতে হবে। আচ্ছা, ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস বা নতুন একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ এখানে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট আপনাকে করতে হবে। তো আমি ইমেল এখানে অটো চলে এসেছে। এখন আমাদেরকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, মানে অবশ্যই একটি আপার কিজ লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, কিছু সাংকেতিক চিহ্ন, এগুলো ইউজ করে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রিপিট পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ডটিকে আবার পুনরায় লিখতে বলতেছে। সো আমি সেই পাসওয়ার্ডটিকে আবারও এখানে লিখে নিচ্ছি। আচ্ছা, লেখার পরে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পার্সোনাল ইনফরমেশন, খুবই ইম্পর্টেন্ট। ফুল নেম অ্যাজ পার এনআইডি, অর্থাৎ এখানে আপনি যা যা দিবেন সব কিছু আপনার এনআইডি কার্ডে যেরকম রয়েছে, অথবা আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের ঠিক যেভাবে রয়েছে সেভাবে হচ্ছে আপনাকে এখানে তথ্যগুলো দিতে হবে এবং খুবই নিখুঁতভাবে দিতে হবে যেন কোনো ভুল না হয়। আচ্ছা, তো এখানে দেখুন আমি ফুল নেমের জায়গাতে কিছুই করতে পারছি না। এই জায়গাতে আপনি ক্লিক করলে দেখুন কিছুই আসছে না, ঠিক আছে, ডিসেবল রয়েছে। আচ্ছা, এখন এইখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন, গিভেন নেম এবং একটা হচ্ছে সার নেম। আচ্ছা, গিভেন নেমটা অপশনাল এবং সার নেম এই দুইটা জিনিস অনেকেই বোঝেন না, এটা বোঝার চেষ্টা করেন। ধরেন কারো নাম হচ্ছে নূর মোহাম্মদ শান্ত, ঠিক আছে, তো সে গিভেন নেমে দিবে হচ্ছে নূর মোহাম্মদ এবং বাকি অংশটা দিবে হচ্ছে সার নেমের জায়গায়, অর্থাৎ নামের ফার্স্ট যে অংশটুকু রয়েছে প্রথম অংশ দিবে গিভেন নেমের জায়গায় এবং সার নেম দিবে হচ্ছে নামের শেষের অংশটা। খুবই ক্লিয়ার। ধরেন এখন কারো নাম হচ্ছে মোহাম্মদ হাফিজ, তাহলে সে কী দিবে, এই যে গিভেন নেমের জায়গায় দিবে মোহাম্মদ এবং হাফিজ দিবে হচ্ছে সার নেমের জায়গায়। এখন ধরেন কারো নাম কিছুই নাই, শুধুমাত্র হাফিজ দেওয়া, শুধুমাত্র পারভেজ দেওয়া, তখন সে কি করবে, তখন সে গিভেন নেমটা খালি রাখবে এবং এই জায়গাতে শুধু হচ্ছে সে পারভেজ অথবা হাফিজ এই জাতীয় কিছু দিবে, অর্থাৎ সে গিভেন নেমটা দিবে না। আশা করি বুঝতে পারছেন। আর কারো নাম যদি হয় মোহাম্মদ হাফিজ, তাহলে মোহাম্মদ দিবে গিভেন নেমের জায়গায় আর হাফিজ দিবে সার নেমের জায়গায়। আশা করি এই দুইটা বিষয় আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো চলেন আমি আমার গিভেন নেমটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার গিভেন নেম এবং সার নেম দুইটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন নাম্বার, সিলেক্ট কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড অটো সিলেক্ট রয়েছে বাংলাদেশ, আপনাকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনি আপনার মোবাইল নাম্বারটি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম হিউম্যান, এখানে একটি অপশন রয়েছে, এখানে হচ্ছে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নোট 6 অ্যাপ্লিকেশন ক্যান বি অ্যাপ্লাইড উইথ 1 অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এই অ্যাকাউন্টে হচ্ছে আপনি 6টা পাসপোর্টের জন্য হচ্ছে আবেদন করতে পারবেন। আপনারটা তো করবেনই, আরও 5 জনের, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ভাই, আপনার বন্ধু অথবা আপনার ছোটো ভাই, মা বাবার আরও কয়টা, আরও 5 জনেরটা করতে পারবেন। আপনারটা সহ 6 জনের অ্যাপ্লিকেশন আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, আপনাকে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখানে ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে ভাইয়া, সব যদি ঠিকঠাক থাকে তাহলে কি করবেন বলেন তো, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ড টু, অর্থাৎ আপনার এই জিমেলে একটা ইমেল গিয়েছে, সেই ইমেলটিতে আপনাকে চেক করতে হবে। তো চলেন আমি দেখছি আমার ইমেলটা এসেছে কিনা। আমি আমার জিমেলে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি, ধীরে ধীরে দেখাচ্ছি। আমার কথা হচ্ছে ভিডিও লম্বা হোক, বাট বিষয়টা যেন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। দেখুন এখানে একটা অপশন চলে এসেছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা দেখতে পারবেন। এই যে দেখুন ই পাসপোর্টের একটা মেসেজ চলে এসেছে, ই পাসপোর্ট অনলাইন পোর্টাল। আমি যদি এখানে একটা ক্লিক করি, মেসেজে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড, ঠিক আছে, টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হেয়ার। এই যে ক্লিক হেয়ার, এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ পাসপোর্ট। এই যে আপনার ই পাসপোর্টের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন কী করতে হবে ভাইয়া, এই যে সাইন ইন অপশন, এই সাইন ইনে হচ্ছে ক্লিক করে দিতে হবে। সাইন ইনে ক্লিক করার পরে ইমেলটা অটো চলে এসেছে, এইখানে হচ্ছে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা হচ্ছে এখান থেকে কী করতে হবে ভাই বলেন তো, দিয়ে দিতে হবে। তো চলুন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আই এম হিউম্যান এখানে একটা বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে সাইন ইন একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, সাইন ইন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম নূর মোহাম্মদ, এই যে তো চলে এসেছে মাই অ্যাপ্লিকেশন। এইখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন ভাইয়া, একটা অ্যাকাউন্ট, একটা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, রিকোয়েস্ট ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। আচ্ছা, যেহেতু আমরা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করছি, তাহলে আমরা এখান থেকে কি করব, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে হচ্ছে একটা ক্লিক করে দিব। আচ্ছা,
আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সেকশন। এই যে এখানে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছেন, পাসপোর্ট টাইপ, পার্সোনাল ইনফরমেশন, অনেকগুলো জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন। অনেকগুলো কিন্তু কী রয়েছে বলুন তো ভাইয়া, সেকশন রয়েছে। আমাদের সবগুলো ইনফরমেশন আমাদেরকে খুব নিখুঁতভাবে দিতে হবে। সো চলুন আমরা প্রথম থেকে স্টার্ট করছি। পাসপোর্ট টাইপ। পাসপোর্ট টাইপে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন। আপনি কোন ধরনের মানে পাসপোর্টটা করতে চাচ্ছেন। সো এখানে দুইটা অপশন, অর্ডিনারি পাসপোর্ট এবং হচ্ছে আরেকটা হচ্ছে কি পাসপোর্ট ভাইয়া, অফিসিয়াল পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে যারা সরকারি চাকরিজীবী আছেন, মানে সরকারি যারা আছেন গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা হচ্ছে অফিসিয়াল পাসপোর্টে দিবে। আর যারা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ রয়েছে তারা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। পার্সোনাল ইনফরমেশন, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম। হ্যাঁ আচ্ছা, আমরা তো এইগুলো ডাউটটা ক্লিয়ার করেছি। এখানে দেখুন একটা অপশন রয়েছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ নাকি অন্য কারোর জন্য। অর্থাৎ আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এখানে হচ্ছে একটা চেকমার্ক দিয়ে দেবেন। যেহেতু আমি নিজের জন্য করছি তাই মানে আমি নিজের জন্যই করব, সেহেতু আমি আই অ্যাপ্লাই ফর মাইসেলফ দিয়ে দিয়েছি। এবং দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে চলে এসেছে আপনার নিজের নামটা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট জেন্ডার। আপনি হচ্ছে মেল নাকি ফিমেল নাকি আদার সেটা দিবেন। আপনি কি পুরুষ মহিলা নাকি তৃতীয় লিঙ্গ সেটা দিবেন। তো দিয়ে দেওয়া হলো। আচ্ছা, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেমটা চলে এসেছে, গিভেন নেম দেখতে পাচ্ছেন এবং সার নেম দেখতে পাচ্ছেন। এবার আসেন সিলেক্ট প্রফেশন। আচ্ছা, সিলেক্ট প্রফেশন হচ্ছে আপনি কি দিবেন, আপনার পেশা কি সেটা হচ্ছে আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। তো আপনার যে পেশা সেটা হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে দিয়ে দিবেন। ওকে, সিলেক্ট প্রফেশন অর্থাৎ পেশাটা হচ্ছে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে যে পেশা রয়েছে সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে সিলেক্ট রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মাবলম্বী সেটা দিবেন। হ্যাঁ, আপনি কোন ধর্মের। সো এখানে আমি ইসলাম ধর্ম দিচ্ছি এখানে। সো যেহেতু আমি ইসলাম সেহেতু এখানে ইসলাম দিচ্ছি। আপনি যদি অন্য ধর্মের হন সেটা দিয়ে দিবেন। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি কোড, এটা অটো সিলেক্ট রয়েছে। মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সিলেক্ট করা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে আসেন বার্থ ডাটা। সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনি মানে কোন দেশে জন্মগ্রহণ করেছেন, অবশ্যই বাংলাদেশ। তো সেটা এখানে অটো সিলেক্ট রয়েছে, আপনি অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ। আচ্ছা, আপনার জন্মস্থানের যে আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন জন্মস্থান, একটা এনআইডি কার্ডের পিছনে কিন্তু আপনার জন্মস্থান দেওয়া থাকে, তো সেটা হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে সিলেক্ট করা হচ্ছে, আপনি আপনারটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখুন সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ ডেট অফ বার্থ হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে, আপনার জন্ম তারিখ দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন। তো জন্ম তারিখটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনি আপনারটা হচ্ছে দিয়ে দিবেন। আচ্ছা, তো এই যে জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। ওয়েল, আচ্ছা, তারপরে আছে এইখান থেকে ওয়েল। আচ্ছা আচ্ছা, আমি জন্ম তারিখটা হচ্ছে এখান থেকে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখান থেকে দেখে সিটিজেনশিপ ইনফরমেশন অর্থাৎ সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ অর্থাৎ আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা কোন সূত্রে। অনেকে হচ্ছে বাই ম্যারেজ অর্থাৎ বিবাহ সূত্রে আপনি কি বাংলাদেশের নাগরিক, নাকি হচ্ছে মাইগ্রেশন করে অন্য দেশ থেকে দেশে আসছেন, নাকি জন্মসূত্রেই বাংলাদেশের নাগরিক। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। সো এখানে বাই বার্থ দিচ্ছি অর্থাৎ আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। সো এটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে একটা ক্লিক করছি। আচ্ছা, প্রত্যেকটা বিষয় খুবই ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমরা এখন পাসপোর্ট টাইপ এবং পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর আমরা অ্যাড্রেসে চলে এসেছি। এখন আমরা অ্যাড্রেসগুলো দিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্টেড টু, এখানে দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন। আচ্ছা, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে তো সমস্যা নেই দিবেন, তবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ভুল তথ্য দিবেন না, কারণ এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন হতে পারে। আচ্ছা, হতে পারে না, হবেই। আচ্ছা, এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি, আমি যে ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপরে সিটি অথবা ভিলেজ অথবা হাউস, আপনি হচ্ছে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার যে গ্রাম সেই গ্রামের নামটা হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেওয়ার পর রুট অথবা ব্লক অথবা সেক্টর যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা দেখতে পাচ্ছেন অপশনাল রয়েছে, অপশনাল না দিলেও সমস্যা নেই। এবার আপনাকে পোস্ট অফিস দিয়ে দিতে হবে। আচ্ছা, পোস্ট অফিসটা চলেন আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন পোস্ট অফিসটা এখানে চলে এসেছে আমার, আমি সেই পোস্ট অফিসটা দিয়ে দিয়েছি। পোস্টাল কোড দেখুন অটোমেটিকলি চলে এসেছে। এবার আপনাকে দিতে হবে সিলেক্ট পুলিশ স্টেশন, তার মানে আপনার পুলিশ স্টেশন যেটা সেটা দিয়ে দিবেন। ওকে, তো এটা দিচ্ছে হচ্ছে আমরা কি অ্যাড্রেস বলুন তো, পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছি। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে।
আচ্ছা, দিয়ে দেওয়ার পরে দেখুন বলছে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্টেড টু, অর্থাৎ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে চেকমার্ক দিয়ে দিলে অটো সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে চেকমার্ক দিচ্ছি, দেখুন সবগুলা কিন্তু, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পার্মানেন্ট, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমার একই। সো আমি এখান থেকে আর চেঞ্জ করা লাগছে। আর যদি আপনার ভিন্ন হয় তাহলে আপনি এখান থেকে এটা চেকমার্কটা উঠিয়ে দিয়ে আপনি এগুলো হচ্ছে ফিল আপ করবেন। ওকে, তো আমার একই, আমি একই দিয়ে দিয়েছি এখানে। আর দেখুন সবগুলো কিন্তু ডিসেবল হয়ে গিয়েছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন available regional passport office and Bangladesh mission. Note, you would not be able to enroll or cancel this application from other passport office. ঠিক আছে? আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন আপনার যে এরিয়ার মধ্যে যে রিজনাল যে পাসপোর্ট অফিস রয়েছে সেটা এখানে চলে এসেছে এবং এখানে হচ্ছে আপনি চাইলেও এটা চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি চাইলে এক এরিয়া থেকে অন্য এরিয়াতে এটা করা সম্ভব না। সো আপনার যে পাসপোর্ট অফিস সেটা শো করতেছে, কোথায় সেই পাসপোর্ট অফিস সেটা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসের নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা, এবার আপনাদেরকে আইডি ডকুমেন্টস দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন। প্রথমে আপনাকে ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা হচ্ছে দিয়ে দিবেন। আচ্ছা, ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম, দেখুন এনআইডি কার্ড সিস্টেম কিন্তু আপনার ডাটা ফাউন্ড এখানে দেখাচ্ছে। এখন আসেন, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস? এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এই বিষয়টা আপনি মনোযোগ সহকারে দেখেন। ইয়েস, আই হ্যাভ এ মেশিন, হ্যাঁ, রিডেবল পাসপোর্ট, অর্থাৎ এমআরপি পাসপোর্ট যদি আপনার থেকে থাকে আগের, তাহলে এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর ধরেন ইয়েস আই হ্যাভ এন ইলেকট্রনিক পাসপোর্ট, অর্থাৎ ই পাসপোর্ট যদি আপনার অলরেডি একটা থেকে থাকে তাহলে সেটা আপনি এখান থেকে দিবেন, এই অপশনটা সিলেক্ট করবেন। আর ধরেন আপনার কোনো পাসপোর্টই নাই, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনার পূর্ববর্তী কোনো পাসপোর্টই নাই, হ্যাঁ, তাহলে আপনি এটা দিবেন। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখানে কিন্তু অনেকেই ভুলটা করেন, ঠিক আছে? আপনার যদি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এটা দিবেন, যদি ই পাসপোর্ট আগের থেকে থাকে এটা দিবেন, আর না থাকলে একদম এটাই সিলেক্ট করবেন। আচ্ছা, এবার দেখেন এখানে যে যে ইনফরমেশান আপনার এখানে আপনি দিয়েছেন এগুলো এখানে চলে এসেছে, এগুলো সব ডিসেবল রয়েছে, আপনি চাইলেও এখানে আর চেঞ্জ করতে পারছেন না, ঠিক আছে? দেখুন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব তথ্য এখানে চলে এসেছে। আচ্ছা, এখন আপনাকে কী করতে হবে? ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, অর্থাৎ আপনার কি বাংলাদেশ মানে পাসপোর্ট কি অন্য দেশের কোনো পাসপোর্ট আছে আপনার কাছে? যেমন ধরেন ইন্ডিয়ার কোনো পাসপোর্ট বা অস্ট্রেলিয়ার কোনো, অর্থাৎ স্পেসিফিক কোনো কান্ট্রির পাসপোর্ট আপনার আছে কি না? যদি থাকে তাইলে ইয়েস আই হ্যাভ অ্যানাদার পাসপোর্ট দিবেন, আর যদি অন্য কান্ট্রি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ দিবেন। যদি থাকে তাইলে এই ক্ষেত্রে এই অপশনগুলো আপনাকে দিতে হবে, মানে ইস্যুইং কান্ট্রিগুলো, ফরেন পাসপোর্ট নাম্বার এটা দিতে হবে। আর যদি না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ। সো আমার নাই, আমি নো আই ডোন্ট হ্যাভ দিয়েছি। আচ্ছা, পূর্ববর্তী পাসপোর্ট এমআরপি অথবা আপনার যে ই পাসপোর্ট রয়েছে সেটা গোপন করলে ই পাসপোর্ট সেন্ট্রাল সিস্টেমে তো আবেদনটি ফি সহ বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? অফেরের যুগে ফি কিন্তু টাকা দিবে না, আপনার আবেদন বাতিল হয়ে যাবে। আপনার পাসপোর্ট আছে বাট আপনি বলতেছেন যে নো আই ডোন্ট হ্যাভ, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এক্সপ্লেন করছি যাতে আপনারা বুঝতে পারেন, কারণ আমি চাই না যে আমার ভিডিও দেখার পর আপনার আরেকটা ভিডিও দেখতে হোক কোনো বিষয়ের উপরে। খুবই ক্লিয়ারলি বিষয়টা বোঝার চেষ্টা করেন। সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। এবার চলে এসেছে প্যারেন্টাল ইনফরমেশান, আপনার পিতামাতার ইনফরমেশান দিয়ে দেবেন। এবার আসেন ফাদার ইনফরমেশান। এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম অ্যাজ পার এনআইডি, অর্থাৎ বাবার এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে বাবার নামটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সো চলেন বাবার নামটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে বাবার নামটা হচ্ছে এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী হচ্ছে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার সিলেক্ট প্রফেশন, অর্থাৎ আপনার বাবার যে প্রফেশন রয়েছে সেটা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, প্রফেশনটা দিয়ে দিয়েছি ফার্মার। সো আপনার ক্ষেত্রে যেটা সেটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি, আপনার বাবা কোন দেশি সেটা দিয়ে দিবেন, অবশ্যই বাংলাদেশি হওয়ার কথা। সো আমি এখানে বাংলাদেশি দিয়ে দিয়েছি। এবার বাবার ন্যাশনাল আইডি নাম্বার, এটা কিন্তু অপশনাল, আপনি না দিলেও সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার আপনি জানেন না বা দিতে চাচ্ছেন না, অপশনাল, নো প্রবলেম, না দিলেও সমস্যা নেই। আর যদি থাকে দিয়ে দেন না, কোনো সমস্যা তো নাই। তো আমার রয়েছে, সো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এটা, এই যে। আচ্ছা, তো বাবার এনআইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পর মাদার ইনফরমেশন, মা যদি, আচ্ছা অনেকে যে ভুলটা করেন দেখেন এখানে মোহাম্মদ আলী, তো অনেকে দেখা যায় যে পিতামাতা মৃত, সো অনেকে কী করেন লেট দিয়ে দেন। হ্যাঁ, আপনাকে এটা করা যাবে না। আপনার মনে করেন
পিতা মারা গেছে তাহলে আপনি লেট টেট এগুলো কিছু দিবেন না, এনআইডি কার্ড অনুযায়ী অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী যেভাবে আছে সেভাবে দেবেন, এটা আপনাকে দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো মার নাম যেটা সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট প্রফেশন। সো মা প্রফেশনটা কি সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। ন্যাশনালিটি কোন দেশের সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেওয়ার পর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, বাট যদি থাকে আপনি দিয়েই দেন, সমস্যা তো নাই। আচ্ছা, আপনি যদি মনে করেন যে না আমি দিতে চাচ্ছি না, তাইলে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনি না দিলেও চলবে যেহেতু অপশনাল, ঠিক আছে। আচ্ছা, দিয়ে দেওয়ার পর লিগাল গার্ডিয়ান ইনফরমেশন যদি থাকে তাইলে গার্ডিয়ানের ইনফরমেশন মানে আপনার কোনো গার্ডিয়ান আছে কি না তাইলে দিতে পারেন, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল। আর এগুলো সব দেখুন কি রয়েছে এখানে ডিসেবল করা রয়েছে, আমার নাই লিগাল গার্ডিয়ান ইনফরমেশন, তো আমি এটা এখানে ডিসেবল রাখছি। অনলি অ্যাপ্লিকেবল ইফ ইউ হ্যাভ এ লিগাল গার্ডিয়ানশিপ সার্টিফিকেট ফ্রম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যাজ পার গভর্নমেন্ট রুল। হ্যাঁ, যদি লিগাল কোনো গার্ডিয়ান থাকে পিতা মাতা ব্যতীত এই জাতীয়, তাহলে সে তাদের কোনো তথ্য দিবেন। হ্যাঁ, আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ আমি দিচ্ছি। আচ্ছা, চলে আসলাম আমরা স্পাউস ইনফরমেশন। আচ্ছা, ধরেন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত হন, মেরিট হন, তাইলে এখানে কী করতে হবে স্পাউস নেম, অথবা আপনি যদি মহিলা হন তাইলে আপনার স্বামীর নাম এখানে হাজব্যান্ডস নেম হচ্ছে এখানে দিতে হবে। সো মেরিট হলে এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনার স্ত্রীর নাম, আর আপনি মেয়ে হলে আপনার স্বামীর নাম, তার প্রফেশন, তার ন্যাশনালিটি, তার এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আর আপনি যদি সিঙ্গেল হন তাইলে সিঙ্গেল, অর্থাৎ মেরিট না হলে সিঙ্গেল দিয়ে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিবেন। আচ্ছা আচ্ছা, এখন দেখেন এখানে রয়েছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। ইমার্জেন্সি কন্ট্যাক্টে হচ্ছে আপনার সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, কার সাথে হচ্ছে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে চাচ্ছেন। আপনার ভাই হতে পারে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, আপনার কোনো ফ্রেন্ডও হতে পারে, কোনো সমস্যা নেই, এখানে অনেকগুলো অপশন কিন্তু রয়েছে। সো আপনি কাজিন দিতে পারেন, ব্রাদার দিতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। সো আপনি যদি আপনার ফাদার দেন, ধরেন হচ্ছে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনি ফাদার দিচ্ছেন, তো ফাদার হচ্ছে এখানে ফাদারের নামটা চলে এসছে অ্যাজ পার এনআইডি কার্ড। ফাদার অ্যাড্রেস চলে এসছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি তো এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, সিটি মানে সিটি যেটা বাবার সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। আচ্ছা, সিটি ভিলেজ অথবা হাউস সেটা দিয়ে দিবেন। তারপরে রুট, ব্লক, সেক্টর এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। সিলেক্ট পোস্ট অফিস, পোস্ট অফিসটা হচ্ছে এখান থেকে কী করতে হবে ভাইয়া, দিয়ে দিতে হবে। আচ্ছা, তো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে পোস্টাল কোড অটোমেটিক চলে এসেছে। সিলেক্ট পুলিশ স্টেশন, আচ্ছা পুলিশ স্টেশন যেটা সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, ইমার্জেন্সি কন্ট্যাক্টে ইমেল অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। তারপরেও যদি আপনি মনে করেন যে না একটা দিবেন তাহলে দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি একটা। আচ্ছা, তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। এখানে দেখুন সিলেক্ট কান্ট্রি কোড দেওয়া রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনি কার নাম্বারটা দিতে চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা। আচ্ছা, নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, পাসপোর্ট অপশন। আচ্ছা, আপনি যদি 5 বছর মেয়াদি পাসপোর্ট করেন এবং পাসপোর্টের 48 পেজ রাখেন তাহলে আপনার কস্ট পড়বে হচ্ছে 4025 টাকা। আর আপনি যদি এই 10 বছর মেয়াদি করেন তাহলে 5750 টাকা। পেজ যদি 48টা রাখেন, আর যদি 64 পেজের করেন তাহলে আপনার প্রাইস পড়বে 8050 টাকা। সো আপনি যদি 10 বছরের পাসপোর্ট করেন এবং 48 পেজের করেন তাহলে এটা এনাফ আপনার 10 বছরের জন্য, 48 পেজটা এনাফ। তাহলে এখান থেকে আপনি এটা 48 পেজ সিলেক্ট করে 10 বছর দিয়ে দিবেন। আর 5 বছর করে আসলে লাভ নাই, কিছু টাকা বেশি দিলেই আপনি দেখুন 10 বছর করতে পারছেন। তো বর্তমানে আমি মনে করি 10 বছর দিয়ে দেওয়াই ভালো। তো 5750 টাকা পড়বে 48 পেজের। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করছি। আচ্ছা, ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং এনি অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এই পাসপোর্ট অফিসে আপনি কোনো শিডিউল করা ছাড়া, অর্থাৎ আপনি কোন দিন গিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট অর্থাৎ আপনার ফেস, ফিঙ্গার এগুলো দিতে পারবেন। হাউএভার ফর বাংলাদেশ মিশন ইউ আর রিকোয়েস্টেড টু কোঅর্ডিনেট উইথ দ্য এম্বাসি টু শিডিউল ইউর অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে এই পাসপোর্ট অফিসে আপনি হচ্ছে যে কোনো দিন হচ্ছে আপনি গিয়ে আপনার পাসপোর্টের যে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ বায়োমেট্রিকগুলো রয়েছে সেগুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনাকে কোনো ডেট সিলেক্ট করে দিতে হবে না যে অমুক দিন, আপনার যেদিন মন চায় সেদিনই যাইতে পারেন, কোনো সমস্যা নেই।
এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে এখানে শিডিউল করার টাইম থাকে, যেসব পাসপোর্ট অফিস হচ্ছে বেশি মানুষের হচ্ছে জনবল থাকে বা বেশি পাসপোর্টের কাজের চাপ থাকে, সেসব ক্ষেত্রে হচ্ছে আপনি কী করতে পারবেন, শিডিউল করে দিতে পারবেন, এখানে একটা টাইম চলে আসবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবার এখানে দেখতে পাচ্ছেন রেগুলার ডেলিভারি এবং এক্সপ্রেস ডেলিভারি। রেগুলার ডেলিভারিতে আপনার পাসপোর্টের প্রাইস পড়বে 5,750 টাকা। রেগুলার ডেলিভারি হচ্ছে 21 দিনের মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টটা হয়ে যায়। আর এক্সপ্রেস ডেলিভারির মধ্যে হচ্ছে আপনি 7 দিন অথবা 10 দিনের মধ্যে পেয়ে যাবেন, এটা হচ্ছে 8,050 টাকা প্রাইস পড়বে। তো আমি রেগুলার ডেলিভারি দিচ্ছি এবং এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে হচ্ছে ক্লিক করছি। আচ্ছা, এবার দেখুন ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা, প্লিজ চেক বিফোর সাবমিশন। সাবমিট করার আগে ভাইয়া দেখুন এখানে প্রত্যেকটা সেকশন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান, বায়োডাটা, তারপর হচ্ছে সিটিজেনশিপ, অ্যাড্রেস, সবগুলো অপশন আপনার এখানে তথ্যগুলো চলে আসছে। আপনি তথ্যগুলো একবার চেক করে নেবেন। এখন ধরেন কোনো কারণে আপনার কোনো তথ্যই ভুল আছে, তাহলে এখান থেকে এডিটে ক্লিক করে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। কিন্তু সাবমিট দিয়ে দিলে একবার আপনি আর এডিট করার তেমন না, কোনো সুযোগই পাবেন না। এখানে যদি ক্লিক করে আপনি সাবমিট দিয়ে দেন তাহলে সুযোগ পাবেন না। তাই একবার আপনাকে অবশ্যই কী করতে হবে, এই ইনফরমেশনগুলো একবার চেক করে নিতে হবে যে ইনফরমেশনগুলো দিয়েছেন তথ্যগুলো সব ঠিক আছে কিনা। তো চলুন আমি একবার চেক করে নিচ্ছি। আচ্ছা, তো সব অপশন যদি ঠিকঠাক থাকে তাইলে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি শপথ করে বলছি যে আবেদনপত্রের প্রত্যেক সত্য, অর্থাৎ এই যে চেক মার্ক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা, আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, এখান থেকে আপনি কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট একটা ক্লিক করবেন। একবার কনফার্ম করে দিলে আর কিন্তু এডিট করতে পারবেন না, সো আগেই দেখে নেবেন। কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে একটা ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেখতে পাচ্ছে যে স্ট্যাটাস ওয়েটিং ফর পেমেন্ট, আপনাকে এখন পেমেন্ট করতে হবে। এখন দেখুন এখানে পেমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে দেখুন পেমেন্ট অপশন, আপনি চাইলে অফলাইন পেমেন্ট করতে পারবেন, অনলাইন পেমেন্ট করতে পারবেন। অফলাইন পেমেন্ট যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন চালানের মাধ্যমে একটা ব্যাংকে চালানের মাধ্যমে বা চালানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সো এটাও আপনি করতে পারেন, আর চাইলে আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন। সো আমি এখান থেকে অনলাইন পেমেন্ট করবো, এখানে এটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে হচ্ছে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ইকেপে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের এখানে অনেকগুলো মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম চলে এসেছে, আপনি পেমেন্ট করবেন। সো এখানে আমি বিকাশ, নগদ, উপায়, রকেট রয়েছে, ট্যাপ রয়েছে, আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। সো আমি এখানে বিকাশ সিলেক্ট করছি, বিকাশ সিলেক্ট করেছি, এখান থেকে পে 5,750, এই যে এখানে একটা ক্লিক করছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন বাই কন্টিনিউ ইউ আর এগ্রি টু আর টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা একটা ক্লিক দিয়ে দিচ্ছি, তারপর এখানে পেয়ে দিচ্ছি। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে দিতে হবে, অর্থাৎ আপনি যেই মোবাইল থেকে হচ্ছে বা যেই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পেড করবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। সো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। চলুন, তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার একটি মেসেজ আসবে। সো আমার মোবাইলে চলে এসেছে, সো আমি সেটা বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখান থেকে আবার কনফার্মে হচ্ছে একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। সো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার সাথে সাথে কনফার্ম করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আপনার পেমেন্টটি কিন্তু হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু ওয়েট করবেন, একটু লুট হবে, লুট হয়ে যাচ্ছে আপনাকে একটি পেজে নিয়ে আসবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ট্রানজিশন ও সাকসেসফুল, এখানে ওকেতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং। এই যে প্রথমে আপনাকে এই দুইটা পেজ রয়েছে, এগুলোকে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। সো প্রথমে আপনাকে আগে কী করতে হবে, পিডিএফগুলো সেভ করতে হবে। সো আমি এখানে প্রিন্ট সামারিতে হচ্ছে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে সেভ এস পিডিএফ, এটা হচ্ছে আপনি আপনার ডিভাইসে সেভ এস পিডিএফ আকারে হচ্ছে সেভ করে নেবেন। সো আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই হলো দুইটা পেজ, আপনি এখান থেকে কী করবেন হচ্ছে প্রথমে পিডিএফ ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি লেখা রয়েছে, এইখানে হচ্ছে এটাকে আপনি এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফিস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু দেখতে পাচ্ছেন এই যে টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ ক্লিক হিয়ার, এই যে ক্লিক হিয়ার এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ক্লিক হিয়ার, এই যে এখানে একটা আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি
এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন এন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি, এখানে একটু আগে কপি করাটা এখানে দিয়ে এখানে জমা দিন, এখানে একটা ক্লিক করুন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ক্রল করলে নিচে আসলেই দেখতে পারবেন এইখানে সব দেখাচ্ছে এবং আপনার ট্রানজিশন যে স্ট্যাটাস রয়েছে সেটা এইখান থেকে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে, তার মানে আপনার পেমেন্টটি হয়ে গিয়েছে। এখান থেকে আপনি এই যে রসিদটি, পেমেন্ট রসিদটি ডাউনলোড করে নেবেন। এই হলো টোটাল 3টা, এই 3টাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, 3টা পিডিএফকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এই যে এটা কিন্তু অবশ্যই আপনাকে পাসপোর্ট অফিসে হচ্ছে আপনাকে জমা দিতে হবে। আচ্ছা, তো আপনার নির্ধারিত সময় অনুযায়ী যেদিন আপনি হচ্ছে পাসপোর্ট অফিসে যাবেন, আপনার বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, তারপরে যত ফেস ভেরিফিকেশন যা যা রয়েছে আর কি, বায়োমেট্রিক যা যা দিবেন, সেদিন যাওয়ার সময় আপনার যে যে কাগজপত্র লাগবে সেটা হচ্ছে প্রথমে আপনার হচ্ছে এই যে সামারি যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা ডাউনলোড করেছি, এটা লাগবে। তারপরে হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন যে আমরা করেছি বা অনলাইনে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে, এই ফর্মটি হচ্ছে আপনাকে নিয়ে যেতে হবে, প্রিন্ট করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট রিসিট বা ট্র্যাকিং রিসিট যেটা, এটা হচ্ছে নিয়ে যেতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র, এনআইডি এর মূল কপি এবং ফটোকপি হচ্ছে নিয়ে যেতে হবে। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে আপনার জন্ম নিবন্ধনের মূল কপি এবং ফটোকপি হচ্ছে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি ছাত্রছাত্রী হন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা প্রত্যয়নপত্র লাগবে। চাকরিজীবী হলে হচ্ছে আপনার অফিস থেকে প্রদানকৃত ছাড়পত্র বা সার্টিফিকেট লাগবে। আপনি যদি বিদেশ গমন সংক্রান্ত হয়ে যান বা যদি প্রাসঙ্গিক হয় তাহলে আপনার ওয়ার্ক পারমিট অথবা ভিসা কপি যদি থাকে তাহলে নিয়ে যাবেন, যদি থাকে, না থাকলে সমস্যা নেই। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে পিতামাতার পাসপোর্ট অথবা পিতামাতার জাতীয় পরিচয়পত্র ও বিবাহ নিবন্ধন সনদ, এগুলো হচ্ছে নিয়ে যেতে হবে। তো মনে রাখবেন সবগুলো হচ্ছে আপনার অরিজিনাল কপি এবং ফটোকপি হচ্ছে 1 কপি করে নিয়ে যাবেন। তবে মনে রাখবেন 2 কপি করে নিয়ে যাওয়াই বেটার। আপনি 2 কপি করে নিয়ে যান, ফটোকপি কোনো সমস্যা নেই। তো এই কাগজপত্রগুলো হচ্ছে আপনি যেদিন যাবেন পাসপোর্ট অফিসে সেদিনকে আপনি সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন লাইনে, তারপরে তারা হচ্ছে সব ধরনের ডকুমেন্ট চেক করে হচ্ছে আপনাকে একটি স্লিপ দিবে। হচ্ছে স্লিপ দেওয়ার পরে আপনাকে পরবর্তীতে কয়েকদিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাতে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে আপনার যখন পাসপোর্ট হাতে পাওয়ার সময় হবে তখন আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি আপনার পাসপোর্টটি কত তারিখে পাবেন বা কবে পাবেন। হ্যাঁ, সেটা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তখন আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। তো এই হচ্ছে টোটাল প্রসেস, আপনি পাসপোর্টের জন্য কীভাবে আবেদন করবেন এবং কীভাবে আপনি পাসপোর্টটি হাতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি সব বিষয় নিয়ে আলোচনা করেছি, কোনো বিষয় বাদ দিইনি। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনারা সব বিষয় খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।